আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। বক্ষস্থলে প্রচণ্ড বেগে এক ধাক্কা খেল অঙ্গন। ম্লান হেসে বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করে ভাই, কিন্তু লক্ষ্য করে দেখো তারা উভয়ই একটা গুন্ডি মেপে চলে। রাতের আকাশটা চন্দ্রের দখলে আর দিনের আকাশ সূর্যের। রোমানা বাদ সেধে বলল, তোমরা আকাশ নিয়ে তর্ক শুরু করলে কেন? আকাশের চাঁদ সূর্য নক্ষত্র সবই এক স্থানে হয়। আকাশের হৃদয় বিশাল, বুঝলে? সে কাউকে নিরাশ করে না। রোমানার কথা শুনে অঙ্কন দীর্ঘ নিঃশ্বাস ফেললেও প্রণয় বেশ মজা পেল। তার ওষ্ঠ ধরে লেপ্টে থাকা কিঞ্চিত হাসিটুকু প্রশস্ত হাসিতে রূপ নিল। সে হাসি থেকে রোমানা লজ্জা পেল, আর অঙ্গন পড়ে গেল দুশ্চিন্তায়। কিন্তু সেই দুশ্চিন্তাটুকু ধামাচাপা পড়ে গেল রঙ্গন এবং শাহিনুরের উপস্থিতিতে। অত্যন্ত হাস্যজ্জ্বল চঞ্চল প্রবণ যুবকটির পাশে জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে অতি সুদর্শনীয় কিশোরীটি। ভূমিতলে বসে থাকা তিনটে প্রাণী সুদর্শন যুবক এবং সুদর্শনীয় কিশোরীর দিকে দৃষ্টিপাত করল। রোমানা সকলের সম্মুখে বলেই ফেলল, ইস, কি সুন্দর মানিয়েছে দুজনকে, নজর না লাগুক। অঙ্গন মৃদু হাসল। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে তাকিয়ে রইল। শাহিনুর লজ্জায় আরক্ত হয়ে বারবার রঙ্গনের পেছনে লুকানোর চেষ্টা করল। অঙ্গন বলল, এত দেরি হলো? 11টা 50 বাজে, আর মাত্র 10 মিনিট। এটুকু বলার পরপরই অঙ্গনের উরুতে মৃদু কিল বসালো রোমানা। চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, এটা কি করছিলে? সরি, বেখেলিভাবে বলে ফেলেছি। রোমানা আর অঙ্গন ফিসফিসিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় গাঢ় চোখে তখনও তাকিয়ে আছে শাহিনুরের দিকে। পা থেকে মাথা অবধি কতবার যে চোখ বুলিয়েছে এটুকু সময়ে হিসেবের বাইরে। আর 5টা মেয়ের মতন শাহিনুর স্বাভাবিক জীবনযাপন করছে না, তা তার বাহ্যিক দৃশ্য দেখলেই বোঝা যায়। এই যে রোমানা শাড়ি পরেছে, তার মধ্যে ভদ্রতা সভ্যতা স্পর্শ পুরোটাই রয়েছে। অথচ শাহিনুর তার শাড়ি পরার ধরন দেখলেও শরীরে রক্ত তপ্ত হয়ে ওঠে প্রণয়ের। ফর্সা লম্বা কোমল পা দুটোতে চোখ যেতেই শরীর জুড়ে শিহরণ বয়ে গেল প্রণয়ের। পায়ের গোড়ালি থেকে বেশ উঁচু অংশ অব্দি শাড়িবিহীন, কারণ শাহিনুর বেশ উঁচিয়ে শাড়ি পরেছে, যার ফলে পা থেকে ওপরের দিকে অনেকটাই বেরিয়ে আছে। যদিও আজ লম্বা হাতা ব্লাউজ পরেছে, কিন্তু পূর্বের দিনে খাটো হাতা ব্লাউজ পরতে দেখেছে প্রণয়। রুদ্ধশ্বাসে চোরা দৃষ্টিতে একবার শাহিনুরের উদরে তাকালো প্রণয়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে স্বস্তির নিঃশ্বাসও ত্যাগ করলো। না, ব্লাউজটা ঠিকঠাক আছে, পেট দেখা যাচ্ছে না। কিন্তু যখনই শাহিনুরের গণ্ঠস্থল থেকে বক্ষস্থলে দৃষ্টি পড়ল, মাথা ঝিম ধরে গেল তার। নিজের পাশে অঙ্গন, শাহিনুরের পাশে রঙ্গনকে দেখে মেজাজ খিচে উঠল। রোমানার দিকে তাকিয়ে রোমানার শাড়ির আঁচল লক্ষ্য করলো। কোথায় রোমানা তো সব ঠিকঠাক আছে, তবে কেন শাহিনুরের শাড়ির আঁচল ওভাবে দেওয়া? শাহিনুর কেন শাড়ির আঁচল কাঁধ থেকে পেছন দিয়ে টেনে কোমরে গুজেছে? এক নজরে রোমানার দিকে তাকালে তো চোখ আটকে যায় না, তার দিকে এক নজরে তাকালে কত শত পুরুষের চোখ আটকে যাবে সে জানে। এর জন্য দায়ী তো পুরুষগুলো নয়, এর জন্য দায়ী সে নিজে। তার বেশভূষা এমন যে শরীরের প্রতিটি অংশ পর্দার বাইরেও সুস্পষ্ট হয়ে চোখে ধরা দিচ্ছে। দৃষ্টি নত করে ফেলল প্রণয়। ঘন ঘন কয়েকবার ভারী নিঃশ্বাস ত্যাগ করলো। বুকের ভেতর কেমন এক যন্ত্রণা বোধ করছে সে। অশান্ত প্রণয়ের দিকে ভীরু চোখে একবার চেয়ে দেখল শাহিনুর। রঙ্গন শাহিনুরকে ইশারা করলো ঘরের ওপর বসতে, কিন্তু শাহিনুর ঠায় দাঁড়িয়ে রইল। রঙ্গন মুচকি মুচকি হেসে অঙ্গনকে বলল, দেখেছো, ভয় পাচ্ছ? তোমরা আছো বলে আসতে চাইলো না, খুব জোর করলাম। পরে কি করেছি জানো? আমার কসম দিয়ে নিয়ে এসেছি। তাহলে এখনো বসার জন্য কসমটা দিয়ে ফেল। প্রণয় রেগে যাচ্ছে বুঝতেই রঙ্গন শাহিনুরের হাত টেনে বসিয়ে দিল। শাহিনুর লজ্জায় মাথা নত করে সেই যে বসলো, আর মাথা উঁচিয়ে কাউকে দেখল না। রোমানা ধীর গতি সরে শাহিনুরের পাশে গিয়ে বসলো। তারপর তাকে স্বাভাবিক করার জন্য কথাবার্তা বলতে লাগলো। সকলের মধ্যে টুকটাক কথাবার্তা চলতে চলতে যখন 12টা বেজে গেল, তখন আচমকা রোমানা উঠে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর রঙ্গনকে ইশারা করতেই রঙ্গন ঘরের নিচ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে রোমানার হাতে দিল। রোমানা গোলাপগুচ্ছ নিয়ে প্রণয়ের সম্মুখে ধরে লাজুক ভঙ্গিতে চটপটে কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রণয়, আই লাভ ইউ সো মাচ।
রঙ্গন শীষ বাজিয়ে উঠল। অঙ্গন মৃদু হাসল, কিন্তু শাহিনুর অবুঝের ন্যায় মাথা উঁচিয়ে তাকিয়ে রইল প্রণয় এবং রোমানার মুখ পানে। আচমকা প্রণয়ের দৃষ্টি তখন শাহিনুরের দিকে যেতেই দুজনের দৃষ্টির মিলন ঘটে গেল। প্রণয়ের শানিত দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই হৃৎপিণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেল নূরের। পাশে থাকা রঙ্গনের দিকে কিছুটা চেপে রঙ্গনের বাহুতে ধরতে গিয়ে শার্ট খামচে ধরল। আচমকায় রঙ্গনের দিকে চেয়ে কম্পিত কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। একথা শুনে রঙ্গন অবাকান্বিত হয়ে শাহিনুরের দিকে তাকালো। প্রণয় বাঁকা হেসে রোমানার দিকে তাকালো, তারপর ফুলের তোড়া নিয়ে রোমানাকে বলল, ধন্যবাদ রোমানা। এক একে সবাই প্রণয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো, শুধু শাহিনুর বাদে। রঙ্গন শাহিনুরকে কিছু সময় থাকার জন্য খুব জোর করে রাজি করালো, তারপর তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলল। ভীতিগ্রস্ত শাহিনুর কিছুতেই রাজি হলো না। শেষে প্রণয় বলল, রঙন বড়দের প্রতি যে মেয়ের সম্মানবোধ নেই, সেই মেয়ে জমিদার বাড়ির পুত্রবধূ হবে কি করে তা নিয়ে আমি ভীষণ চিন্তিত। প্রণয়ের এমন কথা শুনে রোমানা মন খারাপ করলো। অঙ্কন শুধুই নীরব দর্শক, কিন্তু শাহিনুর চুপ রইল না। সে মাথা নত করেই বলল, আপনাকে আমার খুব ভয় লাগে, আপনার তাকানোতে কিছু একটা আছে। বিস্ময়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল সকলেই, কেবল প্রণয় বাদে। তার ওষ্ঠাধরে দুর্বৃত্ত হাসির দেখা মিলল। রঙ্গন তার সকল বিস্ময় কাটিয়ে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে স্বাভাবিক হলো রোমানা অঙ্গন। রঙ্গন বলল, আরে ধুর, তুমি যে কি ভীত নূর। ভাইয়া একটু গম্ভীর স্বভাবের বলে তোমার কাছে এমন মনে হচ্ছে, তাছাড়া কিছুই নয়। রোমানা বলল, একদম ঠিক বলেছিস রঙ্গন। প্রণয়কে দেখে এখনো আমার ভয় কাটলো না। নড়তে কেবল নতুন। ওদের কথার মাঝে অঙ্গন বলল, রাত তো বেড়ে যাচ্ছে, এখন একটু গান টান হোক। রুমানা, ভাইয়ার জন্মদিন উপলক্ষে আজ তোমার গলায় একটা গান শুনতে পারি আমরা? রোমানা লজ্জা পেয়ে প্রণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তোমার অনুমতি না পেলে গাইবো না। প্রণয় নূরের দিকে দৃষ্টি ধাই রেখেই উত্তর দিল, অনুমতি দেব না মানে? রঙন, তোর গিটারটা এখানে আছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু কোনো কিন্তু নয়, যা গিয়ে নিয়ে আয়। রঙ্গন গিটার নিতে চলে গেল। বহুদিন এমনি পড়ে থাকায় বেশ ময়লা পড়ে গেছে, তাই সেগুলো পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। নূর খুব অস্বস্তি নিয়ে বসে আছে। তার অস্বস্তিটুকু দ্বিগুণ করার জন্য শুনিয়ে শুনিয়ে প্রণয় রোমানাকে বলল, বুঝলে রোমানা, দিনকাল ভালো না। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে ভীষণ চিন্তিত। রোমানা বিস্ফোরিত চোখে প্রণয়ের দিকে তাকালো। হাই, প্রণয় তার সঙ্গে রসিকতা করছে। কেন চিন্তিত জিজ্ঞেস করলে না রোমানা? কেন? দিনকাল ভালো না। রাত বিরাতে কোন ছেলে টপকে নিয়ে যে আমার মেয়ের সঙ্গে প্রেম প্রেম করে বসবে। হেসে ফেলল রোমানা। বুঝলো নূরকে খেপাচ্ছে প্রণয়, কিন্তু সে তো এমন মানুষ নয়। তাহলে হঠাৎ এমন আচরণ যে? তীব্র অস্বস্তি নিয়ে শাহিনুর এদিক সেদিক তাকাতে লাগলো। প্রণয় আবারও বলল, রোমানা, তুমি কখনো তোমার মাকে ফাঁকি দেওয়ার কথা, মিথ্যা বলার কথা ভাবতে পারো? কখনো মাকে ঠকানোর কথা ভাবতে পারো? একদম না প্রণয়। এই পৃথিবীতে মায়ের চেয়ে বেশি আর কেউ আপন হয় না, আর আপনজনের কখনো ঠকাতে নেই। সঠিক। আপনজনদের ঠকালে দিন শেষে নিজেরই ভয়ঙ্কর ভাবে ঠকতে হয়। এটুকু বলে শাহিনুরের দিকে তাকালো প্রণয়। মেয়েটার মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ দুটো পানিতে টলমল করছে। প্রণয় সে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি কখনো এমন ভুল করো, মাকে বলে ক্ষমা চেয়ে নিও। এ পর্যায়ে প্রণয়ের দৃষ্টিতে নজর পড়ল রোমানা অঙ্গন দুজনেরই। তখনই রঙ্গন চলে এলো, গিটার নিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলল, আবার গান শুরু করো। প্রণয় রোমানার দিকে তাকিয়ে দেখলো সে অবাকান্বিত হয়ে তাকিয়ে আছে তার দিকে, তাই মুচকি হেসে প্রণয় বলল, গান ধরুন ম্যাডাম। ব্যাস, এটুকুতেই মস্তিষ্কে ঘোর লেগে গেল রোমানার। লাজুক হেসে গান ধরলো সে। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ। আমি মাটি, তুমি নীল আসমান। আমি চাঁদ, তুমি নীল আসমান। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ। আমি মাটি, তুমি নীল আসমান। আমি মাটি, তুমি নীল আসমান। গান শেষে লজ্জায় মাথা নুইয়ে ফেলল রোমানা। অঙ্গন মুচকি এসে প্রণয়কে বলল, ভাই, এবার কি তোমার কণ্ঠে একটি গান শোনার সৌভাগ্য হবে? এই পর্যায়ে নূরের দিকে তাকালো প্রণয়। বিমর্ষ মুখে ধাই বসে আছে মেয়েটা। হয়তো ছোট্ট হৃদয়ে মাকে ঠকানোর ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটুকুর খুব প্রয়োজন ছিল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে রঙ্গনের দিকে তাকালো প্রণয়, বলল, গিটারটা কি রেখে দেওয়ার জন্য আনতে বলেছি নাকি? রঙ্গন বলল, সত্যিই গাইবে? ইয়েস। দুবাই হৈ হৈ করে উঠল। আশ্চর্য হয়ে তাকালো রোমানাও। খুশিতে আত্মহারা হয়ে শাহিনুরের বাহু চেপে ধরল সে। রঙ্গন গিটারের মৃদু টুংটাং আওয়াজ তুলল।
আর প্রণয় নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। রঙ্গন গিটারের তালে রোমানার ভালো লাগা ভালোবাসার সীমাহীন সুখের ঘোরে আচ্ছন্ন হয়ে রইল। কিন্তু অঙ্গন ঠিক খেয়াল করলো প্রণয়কে, তার গভীর দৃষ্টি জোড়াকে। আর প্রণয় স্মরণ করলো সেই রাতকে, যে রাতে তার চোখে তীর্যক জ্যোতির ন্যায় বিঁধেছিল শাহিনুরের সুশ্রী মুখশ্রীটি। স্মরণ হলো সেই ক্ষণ, যে ক্ষণে শাহিনুরের হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় তলিয়ে গিয়েছে সে। সেই দিনটুকুর স্মরণ করে শাহিনুরের উদ্দেশ্যে গান ধরল সে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। প্রণয়ের কণ্ঠে গান শুনে বিমোহিত হয়ে রইল সকলেই, কিন্তু শাহিনুর বিমোহিত হওয়ার পাশাপাশি থরথর করে কাঁপতেও শুরু করলো। তার এই কাঁপাকাঁপি ততক্ষণ থামলো না যতক্ষণ না প্রণয়ের সম্মোহনী দৃষ্টিজোড়া তার থেকে বিচ্যুত হলো। পরের দিন প্রাতকালে নাস্তা নিয়ে শাহিনুরের কাছে হাজির হলো শারমিন বাইজি। বন্ধ দরজা খুলতেই আচমকা কক্ষের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে থমকিত ভঙ্গি দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। তার দীপ্তিমান দৃষ্টিজোড়ায় নিমেষেই কিঞ্চিত ভয় জেগে বসল। অন্তঃকোণে জমল মেঘ। রোজকার মতো আজ শাহিনুর গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে না। রোজকার মতো আজ আর শাহিনুরের ঘুম ভাঙানোর জন্য বিশেষ বিশেষ কায়দা খাটানোর প্রয়োজন পড়বে না। রোজকার মতো ঘুমন্ত মেয়ের ললাটে অতি সন্তর্পণে চুম্বন এঁকে দেওয়ারও সুযোগ পেল না শারমিন। ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। কক্ষের ভেতরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বিধ্বস্ত রূপে বসে আছে শাহিনুর। কাল রাতে জমিদার বাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর পর রঙ্গন যখন তাকে পৌঁছে দিতে এলো, তখন থেকে স্তব্ধ হয়ে আছে শাহিনুর। মস্তিষ্কে কিলবিল করছে কেবল প্রণয়ের বলা কথাগুলো। মনে তীব্র অস্বস্তি হচ্ছে এতদিন যাবৎ মায়ের চোখে ফাঁকি দেওয়াতে। ফেরার পথে রঙ্গনের সঙ্গে একটি শব্দ বিনিময়ও সে করেনি। রঙ্গন যখন তার হাত স্পর্শ করেছিল, মই দিয়ে জানালার পাটাতনে উঠতে সহায়তা করতে চেয়েছিল, কোনোটাই শাহিনুর গ্রহণ করেনি। আচমকা শাহিনুরের এমন আচরণে অবাক না হয়ে পারেনি রঙ্গন, তাই প্রশ্ন করেছিল, নূর, তুমি আমাকে এড়িয়ে চলছো? রঙ্গনের এমন প্রশ্নে ঝরঝর করে কেঁদে ফেলেছিল শাহিনুর। বলেছিল, আমি আমার আম্মাকে খুব ভালোবাসি বাসিওয়ালা। আমি আমার আম্মাকে ঠকিয়ে খুব অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাসিওয়ালা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার আম্মাকে আর ঠকাতে চাই না। শাহিনুরের কথার পাল্টা কোনো জবাব দিতে পারেনি রঙ্গন, কিন্তু জোরপূর্বক শাহিনুরের একটি হাত টেনে নিজের দু হাতে মুঠোবন্দি করে নিয়ে বলেছিল, তোমার আম্মাকে যেন আর না ঠকতে হয় সে ব্যবস্থা আমি করব। তুমি নিশ্চিন্তে থাকো, আসছি, আমাদের আবার দেখা হবে। রঙ্গন চলে যাবার পর মেঝেতে ধপ করে বসে পড়ল শাহিনুর। মনে পড়ল প্রণয়ের বলা শেষ বাক্যটি, যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও। দু হাতে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে শাহিনুর। ফোপাতে ফোপাতে বলে, আম্মা, তুমি আমাকে ক্ষমা করবা তো? সেই রাত থেকে কাঁদতে কাঁদতে চোখজোড়া শুষ্ক হয়ে গেছে শাহিনুরের। তবুও মনে চলা অপরাধবোধ একটুও কাটেনি। বিধ্বস্ত মুখে কক্ষের এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সকাল সকাল মেয়ের কাছে এসে মেয়েকে এই রূপে দেখে পুরো পৃথিবী যেন থমকে গেল শারমিনের। আকস্মিক ধাক্কাটা সামলেও নিল। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে চরণদ্বয় এগিয়ে মেয়ের সম্মুখে বসে পড়ল। পাশে হাতে থাকা নাস্তা পানি রেখে বিস্ময়ান্বিত কণ্ঠে ডাকল, নূর। সম্বিত ফিরে পেয়ে মাকে এক পলক দেখল শাহিনুর। তারপর হু হু করে কেঁদে উঠে জাপটে ধরল মাকে। শারমিনের বক্ষস্থলে অসহনীয় ব্যথা অনুভব হলো। কলিজায় কেমন যেন ছ্যাঁত করে উঠল। হাজার হোক মা তো। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে শারমিন শাহিনুরের কান্না থামানোর চেষ্টা করল, কিন্তু না, কিছুতেই থামাতে পারল না মেয়েকে। আদর করল, কপালে গালে হাতে স্নেহময় চুম্বন এঁকেও দিল। বিনিময়ে শুধু উত্তর চাইল, কেন কাঁদছে সে, কি এমন দুঃখ চেপেছে তার মনে। কিন্তু কোনো উত্তরই দিতে পারল না শাহিনুর। যতবার উত্তর দেওয়ার চেষ্টা করেছে ততবার বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে। শারমিন বিচক্ষণ মানুষ, সে বুঝল নূরের বুক ফাটছে, কিন্তু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করতে পারছে না।
শারমিন এটাও লক্ষ্য করলো নূর ভীষণ একটা অপরাধ বোধে ভুগছে। তার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কোনো অপরাধটি করলো, কি এমন করেছে যেটাকে সে অপরাধ হিসেবে চিহ্নিত করে এইরূপ দুঃখ পাচ্ছে? যে মেয়ে মাথা উঁচু করে নিজের মায়ের সঙ্গে কথা বলতে পারে না সহজে, যে মেয়ের কণ্ঠস্বর শোনাও ভীষণ কষ্টদায়ক, যে মেয়ের হাঁটা চলাতেও থাকে জড়তার স্পর্শ, সেই মেয়ে করবে অপরাধ? আর ভাবতে পারল না শারমিন, শুধু সময় দিল শাহিনুরকে। নিজেকে ধাতস্থ করে নিয়ে চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, নূর, তুমি আমাকে কিছু বলতে চাও আমি জানি, আমিও শুনতে চাই। তুমি সময় নাও, স্বাভাবিক হও, তারপর নিঃসংকোচে মনের সমস্ত কথা, সমস্ত ব্যথা, সমস্ত দুঃখগুলো প্রকাশ করো। এই পৃথিবীতে আমি ছাড়া আর কে আছে তোমার? আমাকে ভয় নয়, ভরসা করো। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার মা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু আমি তোমার। ক্রন্দন ধ্বনি থেমে গেল। ভেজা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো শাহিনুর। শারমিন নিজের আঁচল দ্বারা তার কপালদ্বয় মুছে দিল, ললাটে গাঢ় একটি চুমুও খেলো, তারপর বলল, এখন আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি সময় নিয়ে সবটা বলবে আমাকে, আমি অপেক্ষা করব। মুখে এসব বলেও মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল শারমিন। কোন দুঃখে ব্যথিত হলো তার নূর? ছোটবেলায় শাহিনুর অসংখ্যবার তাকে প্রশ্ন করেছে, আম্মা, আমার দাদা দাদি নাই। ও আম্মা, আমার যেমন তুমি আছো, তোমারও তো আম্মা আছে, তাই না? আচ্ছা আম্মা, আমার কি আব্বা নাই? এসব প্রশ্নের মোকাবিলা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল, তখন থেকে শাহিনুরও ঘুমিয়ে গেল। কী কারণে থেমে গেল শাহিনুর জানা নেই। মেয়েটা আর প্রশ্ন করল না। আম্মা, আমার কি আব্বা নাই? আম্মা, তোমার কি স্বামী নাই? আমরা এখানে কেন থাকি আম্মা? শারমিনও যেন হাঁপ ছেড়ে বাঁচল। শিশু বয়স ছেড়ে কিশোরী হলো মেয়েটা। আল্লাহর তরফ থেকেই হঠাৎই নিজের মা, মান্নাত, বুবু সহ সকল বাইজিদের জীবন রীতির অনেকাংশ বুঝেও গেল, হারিয়েও গেল তার করা প্রশ্নগুলো। শারমিনের ভয় হলো, আজ আবার সেসব প্রশ্নগুলোরই কিঞ্চিত প্রশ্ন জাগেনি তো মনে। হাজার হোক, শাহিনুর এখন বড় হচ্ছে, মানব জীবন সম্পর্কে বোধশক্তিও আপনা আপনি তৈরি হচ্ছে। প্রণয়ের কোয়ার্টারে সকাল থেকে ব্যস্ততায় কেটেছে অঙ্গন রঙ্গন দু ভাইয়েরই। ড্রয়িং রুমে চমকপ্রদ পুষ্পসজ্জায় সজ্জিত করেছে। দেয়ালে শুভ জন্মদিনের ব্যানার টাঙানো থেকে শুরু করে বেলুন, জন্মদিনের কেক, মোমবাতি, সমস্ত আয়োজনই সম্পূর্ণ হয়েছে। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো রঙ্গন, কিন্তু ফোনটি ধরল তার বড় ভাইয়ের বউ জেবা। ওপাশ থেকে অতি উৎসাহী কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আপনি ফোন করলেন? তবে কবে ফিরবেন আপনি? শুনুন না, এবার কিন্তু আমার দুটো তাঁতের শাড়ি, দুটো খয়েরি রঙের লিপস্টিক আর দুটো... বাকি কথা বলার পূর্বেই রঙ্গন বলল, আল্লাহর হস্তে মাপ চাই ভাবি, আপনার শাড়ি লিপস্টিক কোনোটা আমি কিনতে পারবো না। এটুকু বলে চোখ খিচে ফিসফিস করে অঙ্গনকে বলল, ভাই, এক পিসের জন্য কবে না হার্ট অ্যাটাক করি, সব ভাই মিলে। অঙ্কন বুঝলো ফোনটা তার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ধরেছে, তাই মুখ টিপে হাসলো। রঙ্গন চোখ রাঙিয়ে জেবার উদ্দেশ্যে বলল, ভাই, দয়া করে রোমানাবাকে ডাকা যাবে? ওপাশ থেকে মলিন কণ্ঠে জেবা বলল, ও তুমি? আমি ভাবলাম তোমার বড় ভাই। জানো, তিনি গতকাল গেছেন, অথচ এখনো অবধি একটা ফোন দেননি। রঙ্গন দাঁত কিরমির করে বলল, ও এখন জানলাম। আহারে, তা ভাবি, আপাকে একটু ডাকবেন? জেবা রোমানাকে ডেকে আনলো। রোমানা ও রঙ্গনকে জানালো সে প্রণয়কে নিয়ে সন্ধ্যার পরপরই কোয়ার্টারে পৌঁছে যাবে। রোমানার সঙ্গে কথা বলে শেষ করে রঙ্গন অঙ্গনকে চোখ টিপ মেরে বলল, ভাই, আজকে কিন্তু এটা হবে। ম্লান হেসে সায় দিল অঙ্গন। জমিদার বাড়ির ছেলে তারা, মদের সঙ্গে পরিচয় সেই ছোটবেলা থেকেই, যদিও প্রতিদিনকার অভ্যেস হিসেবে গড়ে তোলেনি, তবুও মাঝে মাঝে গলাটা ভেজানো হয়। কিন্তু চিন্তা হলো রোমানাকে নিয়ে, তার সামনে এসব খাওয়া যাবে না। তাছাড়া প্রণয় এসব থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে, যদিও দুই একবার আড্ডায় বসে সেও গলা ভিজিয়েছিল, তবে আর চারজন থেকে যথেষ্ট কমই খায়। যতই হোক, ডাক্তার বলে কথা। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সব দিকে বিশেষ নজর তার। মনটা ভীষণ আহত লাগছে অঙ্গনের। কেন লাগছে, কি কারণে লাগছে সেসবে অজানা নয়, তবুও মনের এই ব্যথাটুকু লুকানোর চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে রঙ্গনকে বলল, ভাইয়া রুমের পাশেরটায় সব ব্যবস্থা করে রাখছি, ওখানে রুমানা যাওয়ার চান্স নেই।
ওরা চলে গেলে দুই ভাই মিলে অনেকক্ষণ আড্ডা দেব। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।